আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দুর্বৃত্তের আঘাতে গুরুতর আহত ইউএনও ওয়াহিদার অস্ত্রোপচার হতে পারে রাত ৯টায়, জানিয়েছেন চিকিৎসক। হত্যার উদ্দেশ্যে এই হামলা ধারণা স্থানীয় এমপির। খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ানোর সুপারিশ আইন মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রেসিডেন্সিয়ালের আবরার হত্যা মামলায় প্রথম আলোর আনিসুল হক সহ ৫ জনের জামিন মঞ্জুর। জালিয়াতির মামলায় জেপিজির ডাক্তার সাবরিনা ২ দিনের রিমান্ডে। পুরনো ঢাকা থেকে ঝুঁকিপূর্ণ রাসায়নিক গুদাম সরাতে ব্যর্থতায় সরকারের সদিচ্ছার অভাবকে দুষছে টিআইবি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় এনে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তের আঘাতে মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার অস্ত্রোপচার করা যায়নি। তবে তার অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় রাত ৯টার দিকে অস্ত্রোপচার করা হতে পারে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। এদিকে ওই হামলায় জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ। কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় সংসদ সদস্য শিবলি সাদিকের ধারণা, ডাকাতি নয়, মেরে ফেলার উদ্দেশ্যেই ওই হামলা করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার দুপুরে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয় দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে। চিকিৎসা দেয়া হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে। ওয়াহিদা খানমের মাথার বাম দিকে বেশি আঘাত লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হয় তার। হাতুড়ি দিয়ে ২ সন্ত্রাসী তার মাথায় আঘাত করায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। উনি হিমোডাইনামিক্যালি আনস্টেবল, প্রেশার ধরে রাখতে পারছেন না, প্রেশার কমে গেছে, পালস বেড়ে গেছে এবং উনি একটু রেস্টলেসও আছেন। সুতরাং আগে উনাকে আমরা স্টেবল করতে হবে। স্টেবল করার পরে যদি উনার হিমোডাইনামিক স্ট্যাটাসটা ইমপ্রুভ করে, উনি যদি অপারেশনের পর্যায়ে যেতে পারেন, অপারেশন সাস্টেইন করার মতো একটা অবস্থায় যান, তখন আমরা উনার একটা অপারেশন করব। কিন্তু এই মুহূর্তে অপারেশন করলে এটা উনার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে। বুধবার রাতে প্রহরীকে আটকে রেখে সরকারি বাসভবনের ২য় তলার বাথরুমের গ্রিল কেটে ঘরে ঢোকে দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয় আসবাবপত্র। বাধা দিলে ওয়াহিদা খানমকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ সময় তার বাবা ওমর আলীকে কুপিয়ে জখম করা হয়। রংপুর মেডিকেলে চিকিৎসাধীন ওয়াহিদার বাবা ওমর শেখ জানিয়েছেন, ঘরে ঢুকেই এলোপাতারি কোপাতে শুরু করে সন্ত্রাসীরা। বাসার সিসিটিভির ফুটেজ দেখে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন রংপুরের বিভাগীয় কমিশনার। কোনো একটা লোককে হিট করা, আঘাত করা যে কেউ হতে পারে রাষ্ট্রের, যেহেতু কর্মকর্তা, সেই ক্ষেত্রেও একই প্রসিডিউর ফলো করা হবে। কাজেই তদন্তের পরে আমরা বলতে পারবো যে কেন, কী জন্য, কীভাবে, অথবা কোনো মোটিভ ছিল কোনো, এই বিষয়গুলো আফটার ইনভেস্টিগেশন। ঘটনাস্থল ঘুরে সংসদ সদস্য শিবলি সাদিক জানিয়েছেন, এটি কোনো ডাকাতির ঘটনা নয়, মেরে ফেলার উদ্দেশ্যে এই ঘটনা ঘটেছে। একদল দুষ্কৃতিকারী হামলা করে তাকে হত্যার উদ্দেশ্যে স্থানীয়ভাবে, এবং ওনার অবস্থান থেকে এমন কোনো মানুষের সঙ্গে এখানকার তার ব্যক্তিগত কোনো আমরা ডিলিংস লক্ষ্য করিনি, যেটার কারণে তাকে হত্যার উদ্দেশ্যে এইভাবে আঘাত এবং তার বাবাকেও আঘাত করা হয়েছে। আমরা অবশ্যই খুব দ্রুত এটার একটা ব্যবস্থা গ্রহণ সহ দেশবাসীর কাছে তুলে ধরে আবারও ঘোড়াঘাটের শান্তিময় সেই পরিবেশটা ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করে দেব ইনশাআল্লাহ। স্বামী রংপুরের পীরগঞ্জ উপজেলার ইউনো হয় ৩ বছর বয়সী মেয়েকে নিয়ে ঘোড়াঘাটে একাই থাকতেন ইউনো ওয়াহিদা। তার বাবার বাড়ি নাটোর আর শ্বশুর বাড়ি নওগাঁওয়ে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, আগারগাঁও নিউরোসায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে আছেন আমাদের রিপোর্টার এস.এম. ফয়েজ। আমরা এখন সরাসরি কথা বলবো তার সঙ্গে। ফয়েজ, ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি, আপনি ঠিকই বলেছেন। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত যে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার অবস্থা যদি একটু স্থিতিশীল হয়, তাহলে রাত ৯টায় তার অস্ত্রোপচার হতে পারে বলে আমাদেরকে ডাক্তাররা জানিয়েছেন। তার এই চিকিৎসাকে কেন্দ্র করেই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
চিকিৎসকের যে প্রতিনিধি দল তারা তাকে পর্যবেক্ষণ করেছেন, তার সাথে কথা বলেছেন, আমাদেরকে যেমনটা জানিয়েছেন তার যেই শারীরিক অবস্থাটা এখন আছে তার থেকে একটু উন্নত হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং বলেছেন যে এখন যে অবস্থায় আছে তার থেকে একটু যদি স্থিতিশীল হয় তাহলে রাত 9টায় তার অস্ত্রোপচার করা হবে। এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন তিনি দেখতে এসেছিলেন এবং তারা যেই জিনিসটি আমাদেরকে বলে গিয়েছেন যে দুর্বৃত্তদের যারা হামলা করেছে তাদেরকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছেন এবং তারা পর্যবেক্ষণ করেছেন কারা হামলা চালিয়েছেন, কেন হামলা চালিয়েছেন, কী কারণে হামলা চালিয়েছেন, কেন এই হামলাটা চালানো হয়েছে তা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তদন্ত করা হচ্ছে। হামলাকারীরা যাই হোক তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই হামলাকারীদেরকে ধরার, সন্ত্রাসীদেরকে ধরার চেষ্টা করছেন। আমরা সংবাদকর্মীরা, গণমাধ্যম কর্মীরা আমরা অপেক্ষা করছি এবং রাত 9টায় যে অপারেশনটা হবে তারপরেই আসলেই বলা যাবে যে তার অবস্থা কি হয় এবং কিভাবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়। এখন পর্যন্ত তিনি দর্শক, আগারগাঁওয়ের নিউরোসায়েন্স ইনস্টিটিউট হাসপাতাল থেকে কথা বলছিলেন রিপোর্টার SM ফয়েজ। এদিকে ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর দুর্বৃত্তদের হামলার পেছনে ডাকাতির উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, হামলাকারীরা দোতলার বাথরুম ভেঙে ইউএনওর বাসায় ঢুকেছিল। রাতের কোনো এক সময় এই হামলায় দুজন দুর্বৃত্ত অংশ নেয়। তারা ইউএনও এবং তার বাবাকে হাতুড়ি দিয়ে জখম করে। এ সময় তারা মুখোশ পরা ছিল বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। সরকারি বাসভবনটিতে থাকা সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি। খুব অল্প সময়ের মধ্যে ঘটনার জট খোলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আমাদের দিনাজপুর সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল বাসাতে, কিন্তু তারা মুখোশ পরা ছিল। যে দুজন দুর্বৃত্ত তাদের মুখে মুখোশ ছিল এবং সেগুলো দেখে পর্যালোচনা চলছে। ওখানে হাই পাওয়ার্ড একটা টিম কাজ করছে পুলিশের। তো তারা আশাবাদী যে খুব দ্রুত আমাদেরকে জানাতে পারবেন যে কারা এই ঘটনাটা ঘটিয়েছে। আমরা একটু অপেক্ষা করতে হবে যে ব্যাপারটা দুর্বৃত্তরা কারা আসলে, না এটা কোনো ডাকাতির উদ্দেশ্যে এসেছিল নাকি উদ্দেশ্যমূলকভাবেই কোনো কারণে শত্রুতা তৈরি হয়ে এরকম হয়েছিল কিনা। তবে আমি অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান M শাহীন ইকবাল। নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল M শাহীন ইকবাল অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মশিহুজ্জামান শেরনিয়াবাত নৌবাহিনী প্রধানকে অ্যাডমিরাল র্যাঙ্ক পরিয়ে দেন। এ সময় ঊর্ধ্বতন সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ 6 মাস বাড়ানোর মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। তবে শর্ত অনুযায়ী দেশেই করাতে হবে তার চিকিৎসা। এ বিষয়ে মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পর সেটি কার্যকর হবে। এর আগে পরিবারের পক্ষ থেকে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়। এতে বলা হয়, করোনা পরিস্থিতির কারণে বেগম খালেদা জিয়ার চিকিৎসা করানো সম্ভব হয়নি। তার শারীরিক অবস্থারও কোনো উন্নতি হয়নি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজা পেয়ে 2 বছরেরও বেশি সময় কারাভোগ করেন বিএনপি চেয়ারপারসন। আমরা সুপারিশ করেছি যে ওনার এই মেয়াদের যেদিন শেষ হবে সেই দিন থেকে আগের শর্ত সাপেক্ষে, মানে হচ্ছে যে আগের যেই শর্ত ছিল সেটা হচ্ছে যে উনি বাসা থেকে চিকিৎসা নেবেন এবং উনি দেশে থেকে চিকিৎসা নেবেন। এই 2 শর্তে 25শে সেপ্টেম্বর 2020 থেকে এটা আরো 6 মাসের জন্য বৃদ্ধি করা, যে ওনার সাজা 6 মাসের জন্য স্থগিত থাকবে এবং উনি মুক্ত থাকবেন। ঢাকার ধামরাইয়ে বিজয় টিভির প্রতিনিধিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলাকারী সহ 2 জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। জুলহাস ধামরাই প্রেস ক্লাবের সহসভাপতি ছিলেন। তার বাড়ি ধামরাইয়ের হাতকুড়া গ্রামে। পুলিশ জানায় বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন তিনি। ঢাকা আরিচা মহাসড়কে বারোবাড়িয়া বাস স্ট্যান্ডে বাস থেকে নামার পরই শাহিন ও তার বন্ধু মোয়াজ্জেম হোসেন তাকে গলা কেটে হত্যা করে। এ সময় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। ধামরাই থানার ওসি জানান, জুলহাস শাহিনের স্ত্রীকে বিয়ে করেন। এই ক্ষোভ থেকে জুলহাসকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর মামলায় প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হক সহ 5 জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আনিসুল হক ছাড়া অন্য আসামিরা হলেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহ সম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অফ ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন কবির বকুল, নির্বাহী শাহপরান তুষার ও নির্বাহী শুভাশিস প্রামাণিক। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে তারা আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক 5,000 টাকা মুচলেকায় প্রত্যেকের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাদের মালামাল ক্রোকের আদেশ দেন। তবে আজ আদেশটি বিচারক প্রত্যাহার করেন। গত 1 নভেম্বর মোহাম্মদপুরের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে এক অনুষ্ঠানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় নাইমুল আবরার। প্রথম জাতীয় পরিচয়পত্রের তথ্য গোপন করে তৃতীয় এনআইডি নেয়ার অভিযোগের মামলায় জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার সাবরিনাকে 5 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মমিনুল ইসলাম। ডাক্তার সাবরিনার উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আজ দিন ধার্য করেছিলেন বিচারক। আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা মমিনুল ইসলাম উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে মামলার ঘটনার সঙ্গে ডাক্তার সাবরিনার জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। 30 আগস্ট বাড্ডা থানায় ডাক্তার সাবরিনার বিরুদ্ধে মামলাটি করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া। বাড্ডা থানার একটি মামলায় সাবরিনা চৌধুরীকে আজকে আদালতে 5 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছিল। পুলিশ 5 দিনের রিমান্ড চেয়েছে, সেখানে আদালত উভয় পক্ষ শুনে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এখানে সাবরিনার বিরুদ্ধে যে এলিগেশনটা সেটা হচ্ছে সে 2009 সালে একবার সে আইডি কার্ড করে, ন্যাশনাল আইডি কার্ড 2009 সালে একবার করে, আবার 2016 সালে আসে আবার একটি ন্যাশনাল আইডি কার্ড করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের রাজনীতির উৎস বন্দুকের নল তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না। তিনি আজ সকালে সেতু ভবনে সেতু মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতির পর্যালোচনা বিষয়ে মতবিনিময় করেন। নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হয়ে কাদের বলেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে বলেই মানুষের আস্থায় পরিণত হয়েছে। জনস্বার্থ সরকারের লক্ষ্য নয়। বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, যারা দেশ বিকিয়ে দিয়ে স্বাধীনতার চেতনাকে ভুলুণ্ঠিত করে এবং হত্যা ও সন্ত্রাস নির্ভর রাজনীতি করে তাদের মুখে গণতন্ত্রের দাবি শোভা পায় না। যাদের রাজনীতির উৎস জনগণ নয়, বন্দুকে নয়, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন, বারবার আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হওয়ায় তা প্রমাণ করে। বিএনপি জনস্বার্থ সুরক্ষায় অবিশ্বস্ত, আর বিপরীতে জন আস্থার প্রতি শেখ হাসিনার আওয়ামী লীগ। মির্জা ফখরুল ক্যারিসমার কথা বলেন, বিএনপির ক্যারিসমা 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। হাওয়া ভবনের নামে লুটতরাজের খাওয়া ভবন, এটাই তাদের ক্যারিসমেটিক লিডারশিপের নমুনা। গণমাধ্যমের কণ্ঠরোধের উদ্দেশ্যেই সরকার টেলিভিশন ও পত্রিকার অনলাইনের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে। অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রয়াত শফিউল বারী বাবু এবং কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল খানের আত্মার মাগফিরাত কামনায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল করে ঢাকা কলেজ ছাত্রদল। এতে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন চলছে। নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করছে। সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করতে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন রিজভী। কণ্ঠরোধ করেও তারা শান্তি পাচ্ছে না। প্রতিনিয়ত তারা এমন আইন করছে যে কোনোভাবেই যেন বিরোধী কণ্ঠ
বাতাসের মধ্যে ভেসে না পারে, তাই বিভিন্ন কালাকারণ করে তারা ঠেক দিতে চাচ্ছে। রাজনৈতিক সদিচ্ছার অভাবে পুরনো ঢাকা থেকে ঝুঁকিপূর্ণ রাসায়নিক গুদাম সরাতে সরকার ব্যর্থ হয়েছে বলে টিআইবির গবেষণায় বেরিয়ে এসেছে। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবগুলো প্রতিষ্ঠানের ব্যাপক অবহেলা ও অনিয়ম দুর্নীতি রয়েছে বলেও গবেষণায় উঠে এসেছে। পুরনো ঢাকায় নিমতলী চুরিহাট্টার মতো একের পর এক অগ্নি দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির পরও অবস্থার পরিবর্তন হয়নি। সরকারি হিসেবে 2018 সালেই পুরনো ঢাকায় এমন অগ্নি দুর্ঘটনার সংখ্যা 450-র বেশি। ঘটনার পর তদন্ত কমিটি টাস্কফোর্স গঠন, সুনির্দিষ্ট সুপারিশ থাকলেও বাস্তবায়নে এখন পর্যন্ত ব্যর্থ সরকারের সব প্রতিষ্ঠান। এমনকি আদালতের আদেশ অমান্য, অবমাননার ঘটনাও ঘটেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের অনুসন্ধানে বের হয়ে এসেছে সব প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি। প্রতিটি প্রতিষ্ঠান বা প্রতিটি দায়িত্বশীল অবস্থানে অধিষ্ঠিত ব্যক্তিবর্গের ঘাটতি ছিল, সেটি খুব পরিষ্কার। এবং শুধু তাই নয়, সংশ্লিষ্ট সবগুলো প্রতিষ্ঠানে উইদাউট এনি এক্সেপশন সবগুলো প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি সংঘটিত হয়েছে এবং হচ্ছে। তবে এক্ষেত্রে সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই দায়ী করছে টিআইবি। এই ধরনের ধারাবাহিক যে দায়িত্বহীনতা এবং জবাবদিহিতার ঘাটতি, সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ঘাটতির কারণে কিন্তু ধারাবাহিকভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে এবং আমরা শঙ্কা করছি যে আরো ঘটতে পারে। পুরানো ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরিয়ে নেওয়ার ক্ষেত্রে যে রাজনৈতিক সদিচ্ছা, সেটার পরিষ্কার ঘাটতি রয়েছে। টিআইবির গবেষণা বলছে, অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নে শুধু অনিয়ম দুর্নীতি নেই, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রেও রয়েছে ধারাবাহিক গাফিলতি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 32 জন। এ নিয়ে করোনায় মারা গেলেন 4,383 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় 14,422টি নমুনা পরীক্ষা করে নতুন করোনা শনাক্ত হয়েছেন 2,158 জন। আর এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে 3,19,686 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,964 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,13,980 জন। গত 24 ঘন্টায় শনাক্তের হার 14.96 আর সুস্থতার হার 66.93 এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.37। 24 ঘন্টায় মারা যাওয়া 32 জনের মধ্যে পুরুষ 24 জন, পুরুষ এবং নারী 8 জন। দেশীয় ই-কমার্স সাইট ই-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রাসেল বলেছেন, তাদের ব্যবসায়িক কার্যক্রমে অস্বাভাবিক কিছু ছিল না। শুরুতে তারা যেসব অফার দিয়েছেন তা ছিল ব্যবসা শুরুর একটি প্রক্রিয়া মাত্র। বিকেলে অনলাইন সংবাদ সম্মেলনে ই-ভ্যালির পক্ষ থেকে জানানো হয়, ই-কমার্স ব্যবসার মূল হচ্ছে প্রচুর ক্রেতা ও বিক্রেতার সমাগম ঘটানো। নতুন হওয়ায় উদ্ভাবনী কার্যক্রমের অংশ হিসেবে তারা কিছু পণ্য নানা অফার দিয়েছেন, তবে তাদের 90% পণ্যেই কোনো অফার ছিল না। ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে ই-ভ্যালির মূল লক্ষ্য হচ্ছে ক্রেতা ও বিক্রেতাকে সর্বোচ্চ সুবিধা দেয়া। এক প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির সিইও জানান, স্পর্শকাতর যে কোনো খবর তাদের ক্রেতা ও বিক্রেতার মাঝে ভীতি তৈরি করে। তেমনি তাদের হিসাব বন্ধের সংবাদেও ব্যবসায় কিছু নেতিবাচক প্রভাব পড়েছে। তবে অর্থ পাচারের বিষয়ে তারা ভীত নন, কারণ তারা এমন কোনো কার্যক্রমে জড়িত নন। কেন্দ্রীয় ব্যাংক তাদের হিসেব চেক করলেই বিষয়টির সত্যতা পাবে। তবে ব্যাংক হিসেব খোলা রেখে বিষয়টি চেক করলে তাদের জন্য ভালো হয় বলে মন্তব্য করেন তিনি। ব্যবসায়ী কার্যক্রমে অস্বাভাবিক কোনো কার্যক্রম ছিল না। আমাদের বিজনেস মডেলের স্টেবিলিটির দিক থেকে ই-ভ্যালি যথেষ্ট স্ট্রং। আমাদের এই ক্যাশব্যাক এবং আমাদের গ্রোথ, আমাদের অগ্রগতি, আমরা নাম্বার 1 এবং আমাদের এই যে কম্পিটিটরদের সাথে আমরা আগায় যাচ্ছি, এগুলো হয়তো অনেকের মনের মধ্যে কোশ্চেন রেজ করেছে, তারা হয়তো গণমাধ্যমকে সেটা জানিয়েছে দেখেই হয়তো আজকে এই কথাগুলো এসেছে। তবে আমরা অবশ্যই এটার সবসময় ব্যাখ্যা দিতে চাই যে আমাদের যদি কোনো জায়গায় কারো কোনো পর্যবেক্ষণ থাকে, অবশ্যই সব ধরনের পর্যবেক্ষণকে আমরা স্বাগত জানাই এবং এই পর্যবেক্ষণের ভিত্তিতে আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে নিয়ে সেটাকে রেকটিফাই করতে চাই। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের পদ্মার সরু চ্যানেলে নাব্য সংকট চরম আকার ধারণ করায় আবারও বন্ধ হলো ফেরি চলাচল। বিআইডব্লিউটিসি জানায়, বৃহস্পতিবার সকাল 6টায় বেশ কিছু যানবাহন নিয়ে কে টাইপ ফেরি
কলমিলতা শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়, কিন্তু সেটি চ্যানেলের মুখে গিয়ে আটকা পড়লে দীর্ঘক্ষণ চেষ্টার পরে শিমুলিয়া ঘাটে ফিরে যায়। ঘাট এলাকায় পারাবারের অপেক্ষায় রয়েছে যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস ছাড়াও অসংখ্য পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। বিকল্প রুট ব্যবহারের জন্য বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে, তবে ওই নৌ রুটে লঞ্চ ও সি বোট চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে যানবাহনের চাপ ও পদ্মায় নাব্য সংকটের কারণে মানিকগঞ্জে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে। জরুরি কাজে ব্যবহৃত পণ্যবাহী ট্রাক পারাপার হতে পারলেও পণ্যবাহী ট্রাক সহ যাত্রীবাহী বাস এবং ছোট গাড়ি মিলে 5 শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বর্তমানে এই নৌপথে 17টি ফেরি দিয়ে যাত্রী ও চলাচল পারাপার চলছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের অধিকার আদায় ও মিয়ানমারকে শাস্তির মুখোমুখি করতে এবার মামলার বাদী গাম্বিয়ার পাশে দাঁড়ালো কানাডা ও নেদারল্যান্ডস। যৌথ বিবৃতিতে গণহত্যা কনভেনশনে স্বাক্ষর করা দেশগুলোকে গাম্বিয়ার উদ্যোগে সমর্থন দেওয়ার আহ্বান জানানো হয়। রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগে গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে আলোচিত মামলাটি করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। শুনানি শেষে এবছরের জানুয়ারিতে অন্তর্বর্তী আদেশে মিয়ানমারকে গণহত্যা বন্ধের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয় আদালত। প্রায় 8 মাসের মাথায় গাম্বিয়ার পাশে দাঁড়ানোর যৌথ বিবৃতি দিল কানাডা ও নেদারল্যান্ডস। এতে বলা হয়, মিয়ানমারের গণহত্যাকারীদের শাস্তির আওতায় আনতে অত্যন্ত প্রশংসনীয় এই উদ্যোগের সহায়তাকে কানাডা ও নেদারল্যান্ডস দায়িত্ব মনে করে। রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর পরিকল্পিত নিধন অভিযান চলাকালে ব্যাপক হারে ধর্ষণ ও নারী নির্যাতনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয় বিবৃতিতে। জানানো হয়, এক্ষেত্রে গাম্বিয়াকে আইনি সহায়তা দেবে নেদারল্যান্ডস ও কানাডা। এর আগে রোহিঙ্গাদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য প্রখ্যাত মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনিকে নিযুক্ত করে মালদ্বীপ। 2012 সাল থেকে মিয়ানমার সেনাবাহিনী পরিকল্পিত নির্যাতন 2017 সালে ভয়াবহ আকার নিলে মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয় 7.5 লক্ষাধিক রোহিঙ্গা। বিশ্বের বিভিন্ন দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে 8,68,000 ছাড়িয়েছে। আক্রান্ত 2,62,00,000 বেশি। একদিনের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড গড়েছে ভারত। এদিকে নভেম্বরে করোনা ভাইরাসের টিকা আসছে বলে জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। করোনায় মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে 1,90,000 ছাড়িয়েছে। শনাক্ত হয়েছে 62,91,000-এর বেশি নাগরিক। বুধবার বিশ্বে সর্বোচ্চ সংখ্যক মানুষের করোনা শনাক্ত হয়েছে ভারতে। এদিন সেখানে 82,800-এর বেশি মানুষের করোনা শনাক্ত হয়। এ নিয়ে শনাক্তের সংখ্যা 38,53,000-এর ওপরে। নতুন 1,026 জন সহ মোট প্রাণহানি 67,400-এর বেশি। ব্রাজিলে আরও 1,200-এর বেশি মানুষ মারা যাওয়ায় দেশটিতে করোনায় প্রাণহানি 1,24,000-এর কাছাকাছি। নভেম্বরে করোনা ভাইরাসের টিকা আসছে জানিয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। অন্যদিকে করোনা আক্রান্ত গুরুতর রোগীদের জীবন বাঁচাতে স্টেরয়েড প্রয়োগের আনুষ্ঠানিক সবুজ সংকেত মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নয়া গাইডলাইনে জানানো হয়, স্টেরয়েড প্রয়োগের মাধ্যমে গুরুতর করোনা রোগীদের মৃত্যুর হার 20% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। ডেক্সামেথাসোনের মতো স্টেরয়েড নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণা পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত এলো। এবারে ক্লেমেন্ট খেলার সংবাদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 5 থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমাদান শেষে 13 সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। নির্বাচন কমিশনের সভার পর এই তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার মেজবাউদ্দিন। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ভোট দিতে হবে ভোটারদের। 3 অক্টোবর হবে নির্বাচন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনে ভোট দেবেন 139 জন ভোটার। তারা বেছে নেবেন বাফুফের 21 সদস্যের নতুন কমিটিকে। একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, 4 জন সহসভাপতি ও 15টি সদস্য পদের জন্য লড়বেন প্রার্থীরা। নির্বাচনে কারা প্রার্থী হবেন সে প্রক্রিয়ায় নির্বাচন কমিশন চূড়ান্ত করেছে মনোনয়নপত্র সংগ্রহের সময়। 2 নির্বাচন কমিশনারের সাথে সভা শেষে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন। মনোনয়নপত্র বিলি হবে আগামী পরশু থেকে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 3 দিন। এটা বাফুফের হিসাব শাখা থেকে সংগ্রহ করতে হবে। মনোনয়নপত্র দাখিলের
সময় হচ্ছে 8 তারিখ। মনোনয়নপত্রের উপর কারো কোনো আপত্তি থাকলে সেটা দাখিল করার তারিখ হচ্ছে 9 তারিখ। মনোনয়নপত্র বাছাই হবে 11 তারিখ। মনোনয়নপত্র প্রত্যাহার হচ্ছে যেদিন জমা দিল তারপর দিন থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত। এরপরে প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর দেওয়া, এটা হচ্ছে 13 তারিখ রবিবার। 3 অক্টোবর সোনারগাঁও হোটেলে দুপুরে নির্বাচন শুরুর আগে সকাল হবে বাফুফের এজিএম। করোনা সংকটে ভোটারদের স্বাস্থ্যবিধি মানায় থাকবে কড়াকড়ি। করোনা উপসর্গে মাত্রাতিরিক্ত জ্বর বা কাশি থাকলেই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না কোনো কাউন্সিলর। ডেলিগেটদের স্বাস্থ্যগত নিরাপত্তা এড়ানোর জন্য আমরা কতগুলো বিধি ব্যবস্থা করেছি। তার বেশি হলে ঢুকতে দেওয়া হবে না। মাস্ক পরতে হবে, মাস্ক বাধ্যতামূলক। কারো যদি কোভিডের লক্ষণ থাকে তিনি হলে ঢুকতে পারবেন না। তিনি যদি ভোটার হন, ডেলিগেট হন, ভোট দিতে পারবেন না। নির্বাচনে সভাপতি পদে 1 লাখ টাকা, সিনিয়র সহসভাপতি 75,000, সহসভাপতি 50,000 ও সদস্য পদের মনোনয়ন ফর্মের দাম থাকছে 25,000 টাকা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানাই। দুর্বৃত্তের আঘাতে গুরুতর আহত ইউএনও ওয়াহিদার অস্ত্রোপচার হতে পারে রাত 9টায়, জানিয়েছেন চিকিৎসক। হত্যার উদ্দেশ্যে এই হামলা ধারণা স্থানীয় এমপির। খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ 6 মাস বাড়ানোর সুপারিশ আইন মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রেসিডেন্সিয়ালের আবরার হত্যা মামলায় প্রথম আলোর আনিসুল হক সহ 5 জনের জামিন মঞ্জুর। জালিয়াতির মামলায় জেকেজির ডাক্তার সাবরিনা 2 দিনের রিমান্ডে। পুরনো ঢাকা থেকে ঝুঁকিপূর্ণ রাসায়নিক গুদাম সরাতে ব্যর্থতায় সরকারের সদিচ্ছার অভাবকে দুষ্কৃত টিআইবি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ।